একতরফা ভালোবাসায় বরাবরই বিরহের নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকেই ঘিরেই অজানা সুখের স্বপ্ন জাগবো, এমন আশাতীত স্বপ্ন বিলাস সবাই করতে পারে না। কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে পারে না। তাছাড়া হৃদয়ে লুকানো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে। তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষেই গুড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়। তাই তো ওরও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু ওরও যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা না হয়, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাস, ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে ওরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকোম্যান আঁকা কালো রঙার টোটো ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানেক পর বাহিরের পৃথিবীর মুখ দেখল ও। তাও আপার জোড়াজুড়িতে। এক সপ্তাহ ভার্সিটি যায়নি ওরু, আর না তো যাওয়ার ইচ্ছে জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করেই অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সবকিছু আবারও আগের মতো হয়ে যাবে। অরু অনুর দুঃখের দিন ঘুচে যাবে, কিন্তু আদতে কি ঘুচবে ভেবে পায় না অরু। কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানেই ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি, নিজের উপর আরো একবার রাগের নদীতে জোয়ার এলো অরুর। ও যে কত বড় আহামক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। অরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটো হিংস্রতা জলজল করছে লোকটার। চোখ দেখে বোঝাই যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখেই ভাবনায় পড়ে গেল ওরু। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগে কোথায় যেন দেখেছে, কিন্তু এভাবে পথ আটকানোর মানে কি? নিজ ভ্রুকুঞ্চিত করে ওরু বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন ক্ষেতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় অরুর কথা বুঝলো না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করলো। হো হু আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। ওরও তার চোখ অনুসরণ করে দেখলো, আচ্ছা দেখলো তাতে পিলে চমকে উঠলো ওর। লোকটা কালো রঙের গ্লোভস পরা, হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে ওরুকে আঘাত করার জন্যই অগ্রসর হচ্ছে তার হাত। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অচেনা দেশে ওরুর মতো একটা তুচ্ছ দুপয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতাই ভয়ানক লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি। নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটা খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলী পাকানো দুশ্চিন্তারা ঘিরে ধরেছে ওর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। ওরু যেন শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনার প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগে ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরির আঘাত করতে উদ্যত হলো অরুর পানে। ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে কিছুই ঠাউর করতে পারলো না অরু। লোকটা এগিয়ে আসতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণে উল্টো দিকে দৌড় লাগালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা ওর পেছনে পেছনে দৌড়চ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়।
একটানা দিক বিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে ওরু। শেষমেশ আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে দুহাত ভর করে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, দুটো একটা চলন্ত গাড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে ওরু ভাবছে। আহ তার মানে এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো অচেনা এক অপ্রীতিকর কণ্ঠস্বর। Jackass, baby girl, I got it. আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো উরু। দেখলো তখনকার লোকটা ওই সামনে কিছু বদলায়নি, আগের মতোই বৃষ্টির চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও লোকটাকে দেখে আকস্মাত লাফিয়ে উঠে পেছনের পিচঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল উরু। শুষ্ক ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো এতক্ষণ দৌড়তে দৌড়তে ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো আবারও আগের জায়গাতে ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফলস্বরূপ আবারও একবার ফেসে গেল ওরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ ওরু শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর। এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওরুর দিকে। ওরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সেই শক্তিও নেই ওর শরীরে। উল্টেও হাত পা কণ্ঠ সবকিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। ওরুকে ভয় পেতে দেখে লোকটা খিক খিক করে হেসে বলল। And I will kill you, princess. ওরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। দু হাতে ভর করে পেছোতে লাগলো কুচকুচে পিচ ঢালা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে খুব কাছে চলে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিকাঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই ওর চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনদের মুখগুলো ভাসছে ওর মানসপটে। মা, আপা, আর তো কেউ নেই। অথচ মানসপটে দুটো নয়, বরং তিনটে মুখ ভেসে উঠেছে। মা, আপার, আর সবশেষে জায়ান প্রতীক চৌধুরী, ওর স্ট্রেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেখে গিয়ে সবার সামনে অপমান করতেও দুইবারও ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায় ততটাও খারাপ সে নয়। নয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টাকেই কেন স্বরূপ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃতিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কেনই না, কোনো না কোনোভাবে ঠিক ওকে বাঁচিয়ে দিত সে। ওর সে কখন থেকে আজ খুবই চিন্তায় বিভোর। অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, তা কি করে হয়? কপালের উপর তরল জাতীয় কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় ওর। জিনিসটা কি দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল। দেখলো ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা মাথায় আঘাত করেছে? কই, ব্যথা তো লাগলো না। নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে ওরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুললে চাইল ওরু। আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম। বিশ্বাস করতে খানিকটা কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তার মিথ্যে হতে পারে না। তাই চোখ খুলে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখলো ওই ধারালো ছুরিটাকে নিজের হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে কৃতিক। এত জোরে সেটাকে চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে টুকটুক করে রক্ত ওর কপাল নাক বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কারণ ওই লোকটা আর কৃতিকের মধ্যখানে বসে আছে ওরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্তকে অরুর জামা কাপড় রক্ত রঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটা কিছুতেই ছাড়ছে না অকৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃতিকের ছুরি চেপে ধরা হাতটাকে টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথায় তখন কান নেই একটু। ও তো ওই লোকটার মুখোশ উন্মোচন করতে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মাংকি টুপিটাই খুলে ফেললো কৃতিক। এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতেই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখে দু হাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কৃতিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে আজ লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু সেসব চিন্তার ইতি ঘটিয়ে অরুর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃতিকের পূর্ণ দৃষ্টি এবার ওর দিকে চলে গেল। এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে।
রক্তে ভেজা অরুকে দেখে কৃতিকের চোখ জ্বলে উঠল। কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো। কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময়ে বিমূর্ত হয়ে জবাব দিল। এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কৃতিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করে বুকে চেপে ধরে বলল। ওহ, থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কৃতিকের শরীরের স্যান্ডেলউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুণাকে। তবে আপাতত এসব কিছু ভাবার মতো মানসিক অবস্থায় নেই। তাই কৃতিকের বাহুতে আগলে ধরাটাই নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখেই দেখলো। ওরকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালেই ছিল অনু। আজ আর পার্ট টাইম যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকাটা জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে ও। এখন সন্ধ্যাটা অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলেই একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশে একটা খালি বেঞ্চিতে। সেখানে বসে খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটাও আজ বড্ড ফুরফুরে। তার সাথে সেই ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট, পরিশ্রম আর ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা সিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে। আপনাকে খুব মিস করছি প্রত্যয় সাহেব। তারপর আবারও একটা লম্বা সিপ। তবে এবার আর অনু চায়ের সিপটা নিয়েছে ঠিকই, কিন্তু সেটার গলা থেকে নামাতে পারলো না। তার আগেই ওর দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনেই প্রত্যেকটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতে দুটো বাবল টিয়ের জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এখনই লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী। এক নজর দেখেছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে ওদের কাণ্ড কারখানা দেখবে, এতটাও নির্লজ্জ মেয়ে নয়। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশে ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবল টিয়ের ভর্তি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যাও খুব সহজে খেলার জন্য কারোর হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্য দিনের মতো আজও হলরুমের কাউচে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কৃতিক। তখনও অরুর খেয়াল করেনি। কৃতিক আগে থেকে আহত ছিল। ওর দুপা কপালের কিছু অংশ সবখানেই রক্তাক্ত ক্ষত ছিল। আর সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছেঁড়া। কাপড় জামা পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে অরু। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকেই ভেতরে অজানা আতঙ্কটা যেন জেঁকে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ সেরে দ্রুত নিচে নেমে এসেছে অরু। কৃতিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে, তবে ওর মুখভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত এত ক্ষততে কোনরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। অরু সেদিনের মতো করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে পড়ল। দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ অরুর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। অরু পাত্তা দিল না ওর কথায়, বরং উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তুলার মধ্যে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে কৃতিকের হাঁটুর উপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটা শব্দ বের হলো না ওর বিরক্ত হলো। লোকটার অনুভূতি বলে কিচ্ছু নেই নাকি? ও কেন যেন ধূর্ততার অবলম্বন করলো। হুট করেই হাতের তুলোটা আরো শক্ত করে চেপে ধরলো কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে, শুধু চোখ বুঝেই হাসকে স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শাস্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতিকের ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপ্টিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না? কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে বাপ, তোকে কিভাবে ছাড়ি? পায়ের ক্ষতগুলোতে অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে ওর বলল, কি বললেন? শুনিনি।
নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? অরু ঠোঁট উল্টে বলল। আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। না পারলে দূরে সর। নিজেই তো পাকনামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না। আমি বলেছিলাম আসতে? অরু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানকার ব্যথার নাশক লাগাতে লাগাতে বলল। আপনি এমন কেন? কেমন আমি? ছোক রুটে তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বইয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে। ঠিকই বলেছিস, আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, সে তো জানি। আপনি কৃতিক কুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতরে ভেতরে অনুশোচনা হচ্ছে। ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শোধালো। বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের উপর ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল। এখন কম লাগছে? মধ্যরাত চলমান। দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। বোর অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনো টিমটিমিয়ে ফেয়ারি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, এলিশা। কৃতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করছে। অর্ণব কোলের উপর ল্যাপটপ নিয়ে এখনো কি যেন করছে। এলিসা দয়াকারে বসে অর্ণবকে বলল। তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল। বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। দুনিয়ায় গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা একা ওই রিক্সার জায়গায় একা যেতে দিব? সায়র পাশ থেকে বলল। আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল। গর্ধ পুলিশকে জানালে এলিসাও ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএস এর না, থাইল্যান্ডের। ওদের বাঘ বিতণ্ডার মাঝে কৃতিক না ঘুরেই বলল। অর্ণব, প্রাইভেট জেট বুক কর। ওর ফ্লাইট খুবই আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, এলিসা সবাই একই সুরে বলল। আরও তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে কৃতিক জবাব দেয়। ইয়েস অরু। সায়র ব্যতিব্যস্ত হয়ে বলল। লাইক সিরিয়াসলি জেকে, আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে আরুকে নিয়ে যাবি? আমি যেখানে থাকবো সেখানে অরুর কোনো বিপদ নেই। এলিসা শুধালো। কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কৃতিক সিগারেটের শেষ অংশটা পাইপ পিস্ট করে দাঁত চেপে বলল। ইয়েস্টারডে সামন ফাইট টু অ্যাটাক হার। এবারও সবাই তারস্বরে বলল। কি? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিষ্কর্ম ফল বুক করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি ওরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারবো না। কিন্তু অনু, ওর উপর কোনো অ্যাটাক আসবে না, তার কি গ্যারান্টি? এলিশার প্রশ্নের জবাবে কৃতিক বলে। অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময়ই হসপিটাল থাকে। তাছাড়া পথে থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর সায়র উচ্ছ্বসিত হয়ে বলল। ভালোই হবে, তোরা তোদের মিশন ভীষণ শেষ করবি। সেই ফাঁকে আমি আর আরু একটু ব্যাংককে সমুদ্র বিলাস সেরে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাৎ দেশ বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে। নো চান্স ব্রো, শি ইজ মাইন।
আমেরিকার আবহাওয়া মানেই আধুনিক ভাষায় মুড সুইং। এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরই যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজও তেমন করেই অপ্রত্যাশিতভাবেই প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রাকার বর্ষাকাল।